দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের যে জাতীয় বাজেট আছে, সেই বাজেট এখন তৈরি হচ্ছে। সেই বাজেটে আমাদের যারা প্রতিবন্ধী মানুষ আছেন তাদের কি প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা নিয়ে আলোচনা করব। আমার সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন। আমার সাথে আছেন অয়ন দেবনাথ, তিনি ক্যাম্পেইন অ্যাডভাইজার সাইট সেভার্স, বাংলাদেশের অন্যতম আইএনজিও, এবং আমার সাথে আছেন মোহাম্মদ সাইদুল হক, তিনি নির্বাহী পরিচালক বার্ডো, তিনি বাংলাদেশের প্রতিনিধি, মানুষকে অধিকার নিয়ে কাজ করেন। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আলোচনা শুরু করবার আগে দর্শক, আমাদের বাংলাদেশ টেলিভিশনের একটা প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে আমরা আলোচনা শুরু করছি। সরকার গঠিত রাজস্ব খাত সংস্কার কমিটির অন্তর্বর্তী প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, শুল্ক ও করের হার বাড়াতে বা কমাতে পারবে না জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের কাজ হবে শুধু রাজস্ব আদায় করা। রাজস্ব সংক্রান্ত সব নীতি করবে আলাদা একটি সংস্থা। এর নাম হতে পারে রাজস্ব নীতি কমিশন। বাজেটের অর্থ বিলও তৈরি করবে এই সংস্থা। বিশেষজ্ঞদের মতে রাজস্ব আদায় ও নীতি গ্রহণ দুটি কর্তৃপক্ষ আলাদা করলে রাজস্ব আদায়ে গতি আসবে, সেই সাথে কমে আসবে হয়রানি। বর্তমানে এনবিআর আইআরডির আওতাধীন একটি সংস্থা। আইআরডি সচিব নিজেই এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সংস্কার কমিটির সুপারিশে বলা হয়, এনবিআর এখন থেকে আলাদা একটি বিভাগ হিসেবে কাজ করবে। এর প্রধান থাকবেন একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা। এনবিআরের চেয়ারম্যান এনবিআরের কর্মকর্তাদের মধ্যে থেকেই নিয়োগ পেতে পারেন। এনবিআরের কাজ হবে শুধু মাঠ পর্যায় থেকে শুল্ক কর আদায় করা। এই কমিশন যত রাজস্ব সংক্রান্ত নীতি গ্রহণ করবে তা অবশ্যই ওই স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদন হতে হবে। জানা যায়, বাজেটে যে শুল্ক কর সংক্রান্ত পরিবর্তন করা হয় তা এতদিন এনবিআর করত। পরামর্শক কমিটির সুপারিশ করেছে, এখন থেকে এই কাজটি করবে কমিশন। রাজস্ব মামলা মোকদ্দমার জন্য এনবিআরের অধীনে থাকা শুল্ক কর সংক্রান্ত ট্রাইব্যুনালগুলো চলে যাবে ওই কমিশনের অধীনে। পরামর্শক কমিটির সদস্যরা মনে করেন, যিনি রাজস্ব আদায়কারী তিনি রাজস্ব সংক্রান্ত বিরোধের বিচারক হতে পারেন না। এতে বিরোধ নিষ্পত্তি প্রশ্নহীন থাকে না বলেও অভিযোগ রয়েছে। দর্শক, আপনারা দেখলেন প্রতিবেদনটি। আমরা আলোচনা শুরু করছি। মোহাম্মদ সাইদুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমরা জানি যে প্রতি বছরই তো বাংলাদেশ সরকার বাজেট দেন, এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের যে পরিষেবা নীতি সহায়তাগুলো থাকে, এটা বাজেটের মাধ্যমেই আসলে একটা বড় অংশ আমাদের মানুষের কাছে পৌঁছায়। সেই অর্থে যে জাতীয় বাজেট হয়তো আমাদের আর 1 মাস পরে দেয়া হবে, এই বাজেট থেকে প্রতিবন্ধী মানুষের কি কি ধরনের প্রত্যাশা আছে? প্রতি বছরের ন্যায় আমাদের এবছরও যে বাজেট হতে যাচ্ছে, এই বাজেটের প্রতি আমাদেরও অনেক প্রত্যাশা আছে। আপনি হয়তো জানেন যে এদেশে আমাদের যে মোট জনসংখ্যা, সেই মোট জনসংখ্যার প্রায় 8 থেকে 10 ভাগ মানুষ হচ্ছে কোনো না কোনো প্রতিবন্ধিত্ব নিয়ে তারা জীবনযাপন করছে। তাছাড়া আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তর যে একটা জরিপ করছে, এটা একটা কন্টিনিউয়াস জরিপ, শনাক্তকরণ জরিপ। সেই জরিপ অনুযায়ী আমাদের দেশে প্রায় 36 লক্ষ মানুষ প্রতিবন্ধিত্ব নিয়ে জীবনযাপন করছে। সুতরাং আপনি বুঝতেই পারেন, এই বিশাল জনগোষ্ঠীকে বাজেটের আওতায় আনতে হবে, তাদেরও অনেক প্রত্যাশা আছে। তো আমাদের প্রথমেই দাবি হচ্ছে যে মন্ত্রণালয় ভিত্তিক আমরা প্রতিবন্ধী মানুষের জন্য বাজেট চাই। কেননা শিক্ষা মন্ত্রণালয় যে বাজেট থাকে সেখানে প্রতিবন্ধীদের জন্য কোনো বাজেট থাকে না। যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়ার জন্য কোনো বাজেট থাকে না। এবং অন্যান্য মন্ত্রণালয় যে বাজেট আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, সে প্রতিটা মন্ত্রণালয়ে আমরা আলাদা বাজেট চাই প্রতিবন্ধী মানুষের উন্নয়নের জন্য। আপনি জানেন যে প্রতিবন্ধী মানুষকে যদি সমাজে মূল স্রোতধারায় সম্পৃক্ত করা না যায়, যদি প্রতিবন্ধী মানুষের শিক্ষা সম্প্রসারণ করা না যায়, যদি প্রতিবন্ধী মানুষকে কর্মসংস্থানে সম্পৃক্ত করা না যায়, তাহলে কিন্তু সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আমাদের প্রথমেই প্রতিবন্ধী মানুষকে সমাজে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে, সেই লক্ষ্যে বাজেট প্রণয়ন করতে হবে, সেই লক্ষ্যে বাজেট বরাদ্দ করতে হবে। সুতরাং আপনি যেটা বলছেন সাইদুল হক, সেটা হলো যে নিঃসন্দেহে আমাদের যেই ধরনের যে খাতভিত্তিক বাজেটই দেওয়া হোক না কেন, সেখানে প্রতিবন্ধী মানুষদের জন্য যেন বিশেষভাবে নজর দেওয়া থাকে, সেই বিষয়টা আপনি নিশ্চয়তা চাইছেন। আমি এখন অয়ন দেবনাথ, আপনার কাছে যদি একইভাবে জিজ্ঞেস করি যে একটা কাঠামোর ভিতরে বাজেট হয়, এবং যেটা সাইদুল হক বলছিলেন যে আমি যেখানেই বাজেট দেই না কেন
প্রতিবন্ধী মানুষের বাজেটটাকে যেন আলাদাভাবে দেখানো হয়। ফলে একভাবে এটা বাজেটের যেই প্রস্তাবনা আছে বা যেইভাবে এটাকে পেশ করা হয়, এবছর হয়তো জনগণের কাছেই এটা সরাসরি অর্থ উপদেষ্টা পেশ করবেন। আর সেক্ষেত্রে আপনারা প্রতিবন্ধী মানুষদের জন্য যে বরাদ্দের জায়গাগুলো, সেগুলো কোন জায়গাগুলোকে স্পষ্টভাবে দেখতে চাচ্ছেন? প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো অনেকগুলো মন্ত্রণালয় এখানে জড়িত। শুধু যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে তা কিন্তু নয়। যেমন আপনি যদি স্বাস্থ্যের কথা বলেন, স্বাস্থ্য প্রতিবন্ধী ব্যক্তি যখন অসুস্থ হয় বা সাইদুল ভাই যদি যখন অসুস্থ হবেন, তখন কিন্তু তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যাবেন না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তার সার্ভিসটা নিতে হবে। একটা বিষয় হলো, ধরেন আপনার অনেক মন্ত্রণালয় হয়তো অনেক ক্ষেত্রে কাজ করছে, যেমন শিক্ষা মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাইমারি গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু অনেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ভাতা দিচ্ছেন, উপবৃত্তি দিচ্ছেন, কিন্তু আসলে তাদের সেই প্ল্যানিংটা কি আছে কিনা, বাজেটারি যে প্ল্যানিংটা দরকার, তাদের জন্য আসলে কি কি সাহায্য করা প্রয়োজন, কি কি সাপোর্ট দেওয়া প্রয়োজন, সেইটা অনুযায়ী তারা কিন্তু বাজেট পেশ করেন কিনা, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের কাছে তৈরি করেন কিনা, সেটা বাস্তবায়ন করেন কিনা, এবং একই সাথে সেটাকে মনিটরিং করেন কিনা। সো এখানে অ্যালোকেশন একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। ডেফিনেটলি মিনিস্ট্রিগুলোকে আগিয়ে আসতে হবে যে আমার এই জায়গাটা, আমাদের যেই মন্ত্রণালয়ের যেই পরিষেবার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন, তাদেরকে প্রথমে এটা ভাবতে হবে, বুঝতে হবে। যেমন আমি যদি যোগাযোগ মন্ত্রণালয় বলি, তো যোগাযোগ মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল বা যোগাযোগের জন্য আসলে তাদের কি করা প্রয়োজন, সেইটাকে তাদেরকে রিয়েলাইজ করতে হবে। রিয়েলাইজ করার পরে সেটার জন্য বাজেটে আসলে তাদের ইমপ্লিকেশন কোথায় সেটাকে করতে হবে, আলোচনা করতে হবে, পেশ করতে হবে, সেইটাকে তখন বাস্তবায়ন করতে হবে। এবং এই প্রক্রিয়াটা এত সহজ না। এখানে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের যারা এক্সপার্ট আছেন, অর্গানাইজেশন আছেন, তাদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, যখন আপনি দেখবেন যে আমাদের দেশে তো আইন হয়েছে 2013 সালে, বা তার আগে কল্যাণ আইন ছিল, কিন্তু 2013 সালে যে আইনটা হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের কথা বলা হয়েছে। তো আমরা যখন বাজেটের কথা বলি, এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেন বাজেটটা যেন অধিকার ভিত্তিক হয়, এইটা যেন কমপ্লিটলি চ্যারিটি বা অনুদান নির্ভর না হয়। এইটাকে যদি একটু পরিষ্কার করে বলেন, যে যখন আপনি বলেন যে বাজেটটা অধিকার ভিত্তিক হয়, এখন কি বাজেট অধিকার ভিত্তিক না? এখন একেবারেই না। কারণ আমি বলি, সেটা উদাহরণ দিয়ে আপনি বলতে পারবেন যে একজন প্রতিবন্ধী ব্যক্তি যেই সমাজসেবা যে জরিপ করে 36 লক্ষ লোক, তারা 850 টাকা মাসিক ভাতা পায়। এইটা হলো সামগ্রিকভাবে সরকারের সহায়তা প্রকল্প এখন পর্যন্ত। এখন আপনি বলেন একজন প্রতিবন্ধী ব্যক্তি যারা শিক্ষিত, তিনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন, তিনি কি তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন? যে প্রাইভেট সেক্টর বা যে গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরিটা দিচ্ছেন, তারা কি তার পোটেনশিয়াল কতটুকু জানেন? তার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অনেক ঘাটতি আছে, তিনি কিন্তু জানেন না। তো প্রতিবন্ধী ব্যক্তিদের যখন অধিকারের কথা আপনি যখন বললেন, এই চ্যারিটি যে নির্দিষ্ট পরিমাণ ভাতা দেয়া, সেইটাও সম্মানজনক হতে হবে। সেখানে 850 টাকা খুবই কম। সাইদুল ভাই হয়তো আরও বলতে পারবেন, এখানে আমরা বলি যে 4 থেকে 5 হাজার টাকা হওয়া উচিত এইটা সরকারের। এবং একই সাথে শুধু ভাতা দিয়েই কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে আপনি নিশ্চিত করতে পারবেন না। অধিকার নিশ্চিত করার জন্য আপনার অন্যান্য জায়গাতে অর্থবদ্ধের প্রয়োজন। যেমন কর্মসংস্থানের জন্য, বিশেষ করে অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন এখন, কিন্তু তারা যথেষ্ট যোগ্যতার সাথে ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আনছেন, পাশ করে বের হচ্ছেন, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। কারণ এখানে কিন্তু মানুষের নেতিবাচক ধারণা আছে, দৃষ্টিভঙ্গি আছে, বা জানেই না। তো সেই জায়গাগুলোতে আপনাকে এবং তাদেরকে স্কিলস ডেভেলপমেন্টের জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন। ট্রেনিং সেন্টার যেগুলো আছে সরকারের বা বিভিন্ন অন্যান্য বেসরকারি সংস্থাগুলো আছে, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের যে দক্ষতা উন্নয়ন, যেগুলো আমার মনে হয় যে আপনি যেগুলো বলছেন, এগুলো সার্বিকভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাজেটের উপরে নির্ভরশীল থাকলে তো আর হবে না, কারণ সবগুলো তো তারা ফাংশন করেন, এটা অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটের ভিতরে থাকতে হবে। এখন পর্যন্ত যদি আমি জনাব সাইদুল হক আপনাকে যদি আবার জিজ্ঞেস করি, যে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলো, যেমন ধরেন শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষের শিক্ষা পাবার ক্ষেত্রে কতখানি আপনি মনে করেন যে এটা সহজ আর কি? একটা স্কুলে যদি একজন প্রতিবন্ধী মানুষ যান, সেইটা কতখানি তারা আসলে সেই শিক্ষাটা পেতে পারেন আর কি? প্রতিবন্ধী ব্যক্তিকে যদি আপনার শিক্ষা দিতে হয়, তার জন্য বিশেষ ধরনের ব্যবস্থা লাগবে, ব্রেইলের ব্যবস্থা লাগবে, সাইন ল্যাঙ্গুয়েজ লাগবে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক লাগবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের উপকরণ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রতিবন্ধী মানুষের শিক্ষার ব্যবস্থাটা করতে হয়। এখন আমাদের দেশে যেটা হয়েছে, যে আমরা চাই যে মূল স্রোতধারা সম্পৃক্ত করতে বা হতে। কেন?
কারণ আমাদের স্পেশাল এডুকেশনের জন্য যথেষ্ট ব্যবস্থা নাই, বাংলাদেশে যথেষ্ট বরাদ্দ নাই। আমরা বারবারই সরকারের কাছে বলছি যে আপনারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 করেছেন। এই আইনটা কেন করেছেন? এই আইনটা যদি বাস্তবায়ন করা যায়, এই আইনটা যদি বাস্তবায়নের জন্য যদি কোনো বিশেষ ধরনের বরাদ্দ বা বাজেট রাখা যায়, তাহলে এই আইনটা বাস্তবায়ন হবে। এই আইনটা কেন বাস্তবায়ন হচ্ছে না? এই আইনটা বাস্তবায়নের জন্য কোনো বরাদ্দ নাই। দ্বিতীয়ত, এই আইনের মধ্যে অনেকগুলো কমিটি আছে, আপনার জানার জন্য বলছি, জাতীয় সমন্বয় কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, জেলা কমিটি ইত্যাদি ইত্যাদি। বাজেটের অভাবে এই আইনের মধ্যে যে কমিটিগুলো আছে তারা মিটিং করতে পারছে না এবং এখান থেকে কোনো সিদ্ধান্ত গৃহীত হচ্ছে না। তাই আমি আবারও বলবো এই আইনটা বাস্তবায়ন করা হোক, এই জন্য বাজেট বরাদ্দ করা হোক। দ্বিতীয়ত, আমরা যেহেতু প্রতিবন্ধী মানুষকে যথেষ্ট পরিমাণে চাকরি দিতে পারছি না, সেই জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব প্রতিবন্ধী মানুষের যে ভাতাটি আছে, যেটা অয়নদা উল্লেখ করেছেন, সেই ভাতাটি ন্যূনতম 5,000 টাকা করা হোক। সেজন্য যদি ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য চাইতে হয় বা কোনো ব্যাংকের সাহায্য চাইতে হয়, আমরা এটা চাওয়া যাইতে পারে, তারাও রেডি আছে এটা দেওয়ার জন্য। তৃতীয়ত বলবো যে প্রতিবন্ধী মানুষের দক্ষতা বৃদ্ধি করতে হবে। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, তাদেরকে ক্ষেত্র তৈরি করে দিতে হবে, তাদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করে দিতে হবে। তা নাহলে তো এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আপনি সামনে নিয়ে যেতে পারবেন না। সেই লক্ষ্যে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা বাজেট বরাদ্দ করতে হবে, যে বাজেট এখন কোথাও নাই। আপনি কি বিশেষ ধরনের যে অ্যাপারেটাস বলেন, এই যে আমি বললাম যে ব্রেল বলেন, ওই যে যা যা ইকুইপমেন্টের নাম বলেন, এগুলো কিন্তু কোনো প্রোডাকশনের কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। আমার কথা হলো, প্রোডাকশনে যদি বেশি খরচ হয়ে থাকে তাহলে আপনি এগুলো আমদানি করেন। আমদানি করে যদি এটা পোষাবে, কারণ এটা কিন্তু ট্যাক্স ফ্রি, কিন্তু তাহলে এটা আমদানি করতে সমস্যাটা কোথায়? সেই জন্য এটা আমদানি করতে হবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরিবহন। আপনি জানেন যে বাংলাদেশের যে পরিবহনটা রয়েছে, সেই পরিবহনটা কিন্তু প্রতিবন্ধী মানুষের জন্য প্রবেশগম্য নয়। আমাদের আজকে সরকারের কাছে অনুরোধ হচ্ছে, বাজেটে যখন বরাদ্দ হবে, এই পরিবহন ক্ষেত্রে যাতে একটা বিশেষ বরাদ্দ রাখে এবং যে বরাদ্দের মাধ্যমে বিশেষ ধরনের পরিবহন বা প্রবেশগম্য যে বাসগুলো যাতে বাংলাদেশে আমদানি করা হয়, সেটা যাতে একটা ব্যবস্থা করা হয়। বিরতির পর আমরা আবার এই যতগুলো বিষয় বললেন আমি ক্ষেত্র ধরে ধরে আপনাদের সাথে আলোচনায় ফিরবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় আবার ফিরবো। জানতে চাইবো প্রতিবন্ধী মানুষের বাজেটে কী ধরনের প্রত্যাশা রয়েছে। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আলমা। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম অয়ন দেবনাথ এবং মোহাম্মদ সাইদুল হক, তাদের সাথে আমাদের প্রতিবন্ধী মানুষের কি প্রত্যাশা জাতীয় বাজেট থেকে, সেটা নিয়ে আলোচনা করছিলাম। অয়ন দেবনাথ, বিরতির আগে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি যে জায়গাগুলোতে এখনও বাংলাদেশের প্রতিবন্ধী মানুষদের অনেক ধরনের পরিষেবা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং একই সাথে আপনি বলছেন যে চাকরি ক্ষেত্রেও অনেক ধরনের প্রতিবন্ধকতা তারা দেখেন। জাতীয় বাজেট যখন তৈরি করা হচ্ছে, তার মানে হলো যে অনেকগুলো মন্ত্রণালয়ের ভেতরে এই আলোচনাটা হয়। যে বিষয়টি আমার জানার দরকার সেটা হলো যে সত্যিকার অর্থে যেই অধিকার আইনটি করা হয়েছে, সেখানে অনেকগুলো কর্মপরিকল্পনা আছে আমরা জানি। সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের ভেতরে আলাদা করে দেখবার কখনো কোনো সুযোগ হয়েছিল কিনা? কর্মপরিকল্পনা 2018 সালে গৃহীত হয়। 7 বছর তার সময়কাল ছিল, 2025 সালে ডিসেম্বরে শেষ হবে। এবং এখানে 35টি মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্ট সরকারের, যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কোনো না কোনোভাবে কাজ করা প্রয়োজন, তাদেরকে আইডেন্টিফাই করে আপনার স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো করা হয়েছে। এখন এইটা বাস্তবায়ন আসলে ওইভাবে হয় নাই, একেবারেই হয় নাই। এটার অন্যতম কারণ হলো এইটা বাস্তবায়নের জন্য কোনো যে বাজেট প্রয়োজন, সেই বাজেটের বন্দোবস্ত বা কীভাবে হবে সেইটা নিয়ে কোনো রূপরেখা এখন পর্যন্ত নাই আমাদের দেশে। কিন্তু বড় যেটা অগ্রগতি আমরা যদি দেখি, যদি সরকারের যারা নীতি নির্ধারক আছেন, যদিও সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটার প্রধান ডিউটি বেয়ারার আইন অনুযায়ী, সেই ক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অবশ্যই কাজ করবে এটা নিয়ে, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় একার পক্ষে আসলে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা সম্ভব না। তো এই অ্যাকশন প্ল্যানে আপনি ধরেন কর্মসংস্থানের জন্য যখন আপনি বলেন, তখন বাংলাদেশের কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে ভূমিকা আছে।
আপনি যখন ধরেন একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি একটা কারেন্সি টাকা চিনবে কিভাবে? টাকা চিনতে হলে তার জন্য ব্রেইল পদ্ধতি থাকে। বিশ্বে অনেক দেশে আছে, এটা খুব কঠিন টেকনোলজি না এখনকার সময়ে। সাইদুল ভাই হয়তো বলতে পারে, অনেক দেশে দেখেছেন টাকা ধরে কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছেন তারা ব্রেইলের মাধ্যমে বা টেকটাইল পদ্ধতি থাকে সেগুলোর মাধ্যমেই করতে পারে। কিন্তু আমাদের সরকার আসলে কি কখনো ভাবছে এই বিষয়গুলো? ভাবছে না। এইভাবে প্রত্যেকটা জায়গাতে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো কিন্তু কনসালটেশন হয় না, আলোচনা হয় না, এবং সেটা নিয়ে উদ্যোগ নেওয়া হয় না। তার মানে বড় সমস্যা আপনি যেটা বলছেন যে কোনো কর্মপদ্ধতি নেয়ার সময় এটার ভিতরে প্রতিবন্ধী মানুষের প্রতি যে সংবেদনশীলতা থাকা দরকার, তাদের কথা চিন্তা করে ওই নীতিগুলো প্রণয়ন এবং বাস্তবায়নের সময় সেইটা না থাকলে এই ব্যবস্থার আসলে পরিবর্তন করা সম্ভব না। একটা কথা আছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, যেটা বলা হয় যে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস। মানে প্রতিবন্ধী ব্যক্তিদের হয় আমি ডিসিশন নেব না, আমি নিতে হলে তাদেরকে ইনভলভ করে। কারণ একজন প্রতিবন্ধী ব্যক্তি তার যে অভিজ্ঞতা অর্জন করছেন বা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি জীবন অতিবাহিত করছেন, সেটা কিন্তু একজন অপ্রতিবন্ধী ব্যক্তির পক্ষে রিয়েলাইজ করা, অনুধাবন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জিনিসগুলো আসলে জানতে হবে। একটা বড় গ্যাপ যেটা আমাদের দেশ, সেটা হলো প্রতিবন্ধিতা বিষয় নিয়ে সুস্পষ্ট ধারণা আমাদের যেটা নীতি নির্ধারণে থাকেন তাদের মধ্যে কম আছে, এবং অন্যান্য অনেকগুলো প্রায়োরিটি থাকে। আপনি দেখেন বর্তমান সরকারের ক্ষেত্রে আমি বলবো ইন্টারিম গভর্নমেন্টে প্রতিবন্ধিতা বিষয়টা কিন্তু গুরুত্ব একেবারেই পায়নি। তার একটা উদাহরণ আমরা দিয়ে বলতে পারি, এই মাসে বার্লিনে সবচেয়ে বড় প্রতিবন্ধিতা বিষয়ক সম্মেলন হয়েছে, গ্লোবাল ডিসেবিলিটি সামিট, যেখানে বাংলাদেশ সরকার আগে যে 2টা সামিট হয়েছিল খুব স্ট্রং কমিটমেন্ট করেছিল যে বাস্তবায়ন হয় না, কিন্তু এই বছর কিন্তু সেখানে পার্টিসিপেশনই নেই। সরকারের দিক থেকে এখানে উচ্চ মহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এখানে গিয়ে বাংলাদেশ সরকারের কমিটমেন্ট রাখা প্রয়োজন ছিল, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু একেবারে আসেনি। তো এইভাবে প্রতিবন্ধিতা বিষয়টি সরকারের প্রায়োরিটি লিস্ট থেকে বের হয়ে আসছে। মোহাম্মদ সাইদুল হক, আপনার সাথে আলোচনা করি যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে আসলে কি প্রতিবন্ধী মানুষদের সাথে আলোচনা করা হয়, বা এই বছর করা হয়েছে বা আগে করা হয়েছে? আপনাদের অভিজ্ঞতা কি বলে? আমরা বেশ কয়েকবার, যখন ওই মোহিত সাহেব ছিলেন অনেক আগে, তো উনি থাকতে কিন্তু আমরা বেশ কয়েকবার বাজেটে অংশগ্রহণ করেছি। এবং এই যে এখানে অয়ন দেবনাথ আছেন, উনিও ছিলেন কোনো বাজেট আলোচনায়। কিন্তু রিসেন্টলি কয়েক বছর যাবৎ আমরা বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে পারছি না। হয়তো এটা এর পিছনে হয়তো কোনো কারণ আছে, সময় মতো হয়তো বাজেট হচ্ছে না, হয়তো বা বিভিন্ন পরিস্থিতির কারণে এটা হয়ে উঠছে না, এটা আমরা মনে করতে পারি। তো আমরা আশা করি যে সামনের দিনগুলোতে আমরা বাজেটে অংশগ্রহণ করতে পারবো, এবং বাজেটের যে বরাদ্দ, সেই বরাদ্দ প্রতিবন্ধী মানুষেরা পাবে। এবং মানুষের যেমন ধরেন আপনার বাজেট পেতে হলে যেটা করতে হবে, যেমন অ্যালোকেশন অফ বিজনেস বা রুলস অফ বিজনেস যেটা আছে, এটা চেঞ্জ করতে হবে। সরকারের যে বিভিন্ন মিনিস্ট্রি যে কাজ করবে কিভাবে, তার জন্য একটা রুলস অফ বিজনেস আছে সরকারের। এই রুলস অফ বিজনেসটা চেঞ্জ করে বলতে হবে যে প্রতিবন্ধী মানুষদের জন্য সব মিনিস্ট্রি কাজ করতে পারবে, তারা উদ্যোগ গ্রহণ করতে পারবে। এটা যদি চেঞ্জ করা যায়, তাহলে বাজেট যদি দেয় সরকার, তাহলে কিন্তু অনেক কাজ এগিয়ে যাবে। যেমন যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ব্যবস্থা করছে না, তারা বলছে যে এটা তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব, আসলে তো এটা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। ঠিক এরকম স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে, তারা বলছে যে তোমরা সমাজ কল্যাণে যাও, আমাদের কাছে তো কিছু নাই। তো এরকম করে এই কাজটা করা দরকার। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধী মানুষের কথা বলছি, তাদেরকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে চান, আমি কি আপনার সাথে দৌড় দিয়ে একসাথে দৌড়ে ফার্স্ট হতে পারবো? আমাকে তো এগিয়ে নিতে হলে আমাকে তো আস্তে আস্তে যেতে হবে। সুতরাং এই যে চাকরি কোটা, প্রথম শ্রেণীর চাকরি কোটা থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর চাকরি কোটা পর্যন্ত এই কোটাটা নির্ধারণ করা দরকার, এবং কোটাটা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা দরকার। তা না হলে কিন্তু প্রতিবন্ধী মানুষেরা কোনোদিন কর্মসংস্থান পাবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি, গত কয়েকদিন আগে 6,000 6,500 মানুষ নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষায়। সেখানে আমাদের মাত্র প্রতিবন্ধী মানুষ ছিল মাত্র 35 জন। সেই 35 জনকে নিয়োগ করা হয় না, বলছে যে আপনাদের কোনো কোটা নাই, তাই আপনাদেরকে আমরা নিয়োগ করতে পারলাম না। আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাবো যেন প্রতিবন্ধী মানুষের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে সকল ক্ষেত্রে যেন তারা কোটাটা নির্ধারণ করে দেন। আরেকটি কথা হচ্ছে যে প্রতিবন্ধী মানুষ যাতে উদ্যোক্তা হতে পারে, সেই লক্ষ্যে কিন্তু একটা বাজেট বরাদ্দ লাগবে। ব্যাংকগুলোকে বলে দিতে হবে তোমাদের এত % অর্থ এটা প্রতিবন্ধী মানুষদেরকে দিতে হবে, তারা যাতে উদ্যোক্তা হতে পারে। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো প্রতিবন্ধী মানুষকে সম্পৃক্ত করতে হবে ডিসিশন মেকিংয়ের যে জায়গাটা আছে। যেমন ধরেন
সচিবালয়ে কিন্তু আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই, সংসদে আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই, ক্যাবিনেটে আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। অথচ আমরা কিন্তু বলেছি শুরুতেই যে আমরা কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী এদেশে বসবাস করছি। সুতরাং আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে, আসছে যে বাজেট, এই বাজেটে যেন আমাদের প্রতিনিধিত্ব জায়গাটা যেন নিশ্চিত করা হয়, আমরা যাতে আমাদের কথা বলতে পারি, আমরা যাতে আমাদের দুঃখের কথা, কষ্টের কথা, আমাদের বেতনের কথা বলতে পারি। তা না হলে আপনারা যতই বাজেট দেন, যতই আপনারা বরাদ্দ বানান, প্রতিবন্ধী মানুষ কিন্তু তার থেকে উপকৃত হতে পারবে না বলে আমি মনে করছি। আমি এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমরা আলোচনায় আবার ফিরব। আলোচনায় জানতে চাইব জাতীয় বাজেট থেকে প্রতিবন্ধী মানুষের প্রত্যাশা কি। আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই, মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো। এই, তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় জাতীয় বাজেটে প্রতিবন্ধী মানুষের কি প্রত্যাশা আছে। আমরা আলোচনা করবার জন্য আজকে ডেকেছি অয়ন দেবনাথ এবং মোহাম্মদ সাইদুল হক। দর্শক, আমরা বিরতির আগে অয়ন দেবনাথ আমরা আলোচনা করছিলাম যে একভাবে সমগ্র বাজেটের ভিতরে প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ থাকতে হবে এবং অনেকগুলো বিষয় তুলে এনেছিলেন আমাকে সাইদুল হক, যে তাদের প্রতিনিধিত্বটা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখেছি বাজেট বরাদ্দ দিলে বা ডিজাইন করার ক্ষেত্রেও আসলে আমরা মানে হয়তো অংশ দেওয়া হয় কিন্তু এটার বাস্তবায়ন হয় না। এবং অনেক ক্ষেত্রে কিছু বিশেষ বড় প্রকল্প আছে, যেমন আমাদের প্রাথমিক শিক্ষার জন্য একটা বড় প্রকল্প আছে যেটা 4-5 বছর ধরে সমগ্র প্রাথমিক শিক্ষাকেই পরিচালনা করে, পিইডিপি বলে। সেই ধরনের প্রকল্পের ক্ষেত্রে কি প্রতিবন্ধী মানুষের যেই চাহিদাগুলো সেইগুলোকে যদি আমরা যুক্ত করতে না পারি, একই রকমভাবে স্বাস্থ্যে রয়েছে, সেই জায়গায় কি এই বিষয়গুলোকে যুক্তভাবে রাখা হচ্ছে নাকি কোন জায়গাটায় আমরা আটকে যাচ্ছি? পিডিবির কথা আপনি বলেন যে 5 আসছে, পিডিবি 4 কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো ভেবেছে। দেখুন, বাংলাদেশে বেশিরভাগ প্রাইমারি স্কুল এখন র্যাম্প রয়েছে এবং এটার একটা কারণ ছিল যে এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত যারা আছেন, বিশেষ করে যারা ডোনার আছেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে জায়গা এবং বাংলাদেশ সরকার একই সাথে এই বিষয়টা একটা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তো মিনিস্টার অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন যদি আমরা বলি যে কয়েকটা মন্ত্রণালয় যারা প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলোকে ভেবেছেন, তাদের মধ্যে অন্যতম। কিন্তু আপনি যদি স্বাস্থ্যে যান, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এই ধরনের বিষয়গুলো একেবারেই বিবেচনা নেওয়া হয় নাই। এবং এটার একটা অন্যতম কারণ হলো, যেটা সাইদুল ভাই আগে বলেছেন, যে
কোনো কিছু আসলেই সবাই এটা ভাবে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এই অ্যালোকেশন অফ বিজনেস বা আমাদের যে অ্যাকশন প্ল্যান আছে এবং আইন আছে, এখানে দুইটাই বলা হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের মূল মানে অভিভাবক হিসেবে কাজ করবে। কিন্তু আপনি যখন সার্ভিস ডেলিভারির কথা বলবেন, তখন কিন্তু একটা প্রতিষ্ঠান বা একটা মন্ত্রণালয় সকল ধরনের সকল বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করার সামর্থ্য রাখে না। এবং এর অন্যতম কারণ হলো প্রতিবন্ধিতা একটা ক্রস কাটিং এজেন্ডা, ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রস কাটিং এজেন্ডাস। কারণ আমরা হলো যেটা বলি যে প্রতিবন্ধিতা নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার সকল ধরনের সার্ভিসের ক্ষেত্রে তাকে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষা বলেন, কর্মসংস্থান বলেন, যোগাযোগ বলেন, তথ্য প্রযুক্তি বলেন, সকল জায়গাতে কিন্তু আপনার প্রতিবন্ধী ব্যক্তিদের সেখানে উপযোগিতা থাকে, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। তো যার কারণে এখানে কিন্তু একটা সমন্বয়ের একটা প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা আমাদের দেশে একটা বড় মিসিং এজেন্ডা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে অন্যান্য মন্ত্রণালয়গুলোর কাছে যখনই যাওয়া হয়, তখনই তারা ধরে নেয় যে এটা আসলে তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ, তো তাদের কাছে আমরা রেফার করে দিই। কিন্তু তাদেরকে আসলেই সেই অ্যাবিলিটি আছে কিনা কাজটা দেওয়ার ক্ষেত্রে বা সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে, তথ্য প্রযুক্তি তো সমাজ কল্যাণ নিশ্চিত করতে পারবে না। তো এইটার জন্য আইসিটি মিনিস্টার আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। তো একইভাবে সকল বিষয়গুলো যখন আমরা বলি যে প্রতিবন্ধিতা বিষয় নেই, সকল মিনিস্ট্রিগুলোকে এগিয়ে আসতে হবে। এবং সেটার জন্য যে সলিউশন আমি যেটা আগেই বলেছি, যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কিন্তু আলাদা করে 35টা মন্ত্রণালয় বা বিভাগকে বলে দিয়েছে আপনারা এইভাবে কাজ করুন, কিন্তু সেই কাজগুলো আসলে আগায় না। এটার মূল কারণ হলো এই বিষয়টা যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিংয়ে গ্যাপ রয়েছে, আন্তরিকতার অভাব রয়েছে, এবং একই সাথে এখানে অনেক ক্ষেত্রে তাদের যে অধিকার আছে, যে প্রতিবন্ধী ব্যক্তির যে অধিকার, আমাদের দেশে আইন যে আমাকে একজন অপ্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কোনো ডিফারেন্স তৈরি করে না অধিকারের ক্ষেত্রে, এইটা হয়তো বা যারা নীতি নির্ধারণ এবং যারা সার্ভিস দিয়ে থাকেন সরকারের, তাদের মধ্যে সেইটা যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিংয়ে গ্যাপ রয়েছে, যার কারণে হয়তো বা তারা নিজের অজান্তেই যে প্রতিবন্ধী ব্যক্তিদের যে অধিকারগুলো সেগুলো ভুলে যায়, তাদের যেই বিষয়গুলো করা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু করতে ভুলে যায়। মোহাম্মদ সাইদুল হক, আপনাকে যদি আমি মানে খুবই সরাসরি একদম নির্দিষ্টভাবে জিজ্ঞেস করি যে যে কর্ম পরিকল্পনার কথা আপনারা বারবারই বলছেন যে আমাদের প্রতিবন্ধী মানুষের অধিকারের জন্য যে কর্ম পরিকল্পনা করা হয়েছে, অনেক বছর ধরে হয়েছে, কিন্তু এইটা বাস্তবায়ন হচ্ছে না, সেইটার বাস্তবায়নের জন্য বিশেষ বাজেট বরাদ্দটা কোন জায়গাটাতে দরকার? বাজেটের জায়গায় যদি আমাদের চিন্তা করতে হয়, তাহলে কোন জায়গাটাতে আমাদের বাজেট বরাদ্দ দিতে হবে? এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, এই আইন যদি বাস্তবায়ন করতে হয়, এই বিধিমালা যদি অনুযায়ী যদি আইনকে কার্যকর করতে হয়, তাহলে যে কয়টা সেক্টরের কথা বললাম সেই সব সেক্টরে বরাদ্দগুলো দিতে হবে। আরেকটি বিষয় আমি আপনাকে এখানে উল্লেখ করি আজকে, ধরেন শিক্ষার দায়িত্বটা কার? শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থাটা এখন পর্যন্ত সেটা রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যেটা আমাদের অয়নদা বলার চেষ্টা করছিলেন যে সমন্বয়ের অভাব। শিক্ষাটা যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হতো, তাহলে কিন্তু প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা যথাযথভাবে উন্নত হতো এবং প্রতিবন্ধী শিশুরা মূল স্রোতধারা সম্পৃক্ত হতে পারত। কর্মসংস্থানের বিষয়টা নিয়ে যদি আমাদের যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আছে তাকে যদি সম্পৃক্ত করা হতো, তাদের বাজেট যদি বৃদ্ধি করা হতো, বিভিন্ন ব্যাংকগুলোকে যদি সম্পৃক্ত করা হতো, তাহলে কিন্তু প্রতিবন্ধী মানুষেরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হতো না, তারা কিন্তু কর্মসংস্থানে সম্পৃক্ত হতে পারত, তারা কিন্তু উদ্যোক্তা হতে পারত। আপনি দেখেন প্রতিবন্ধী মানুষের সম্পৃক্ততাও নাই। এই যে বাজেট আপনি যে একটু আগে বললেন যে বাজেটে আমাদের সম্পৃক্ততা আছে কি না, যদি আমাদের সম্পৃক্ততা না থাকে, আমাদের যদি সরাসরি অংশগ্রহণ না থাকে, আমার কি প্রয়োজন এটা আপনি কি করে বুঝবেন? এটাকে বোঝার ক্ষমতা আছে? সুতরাং আপনার সাথে আমার মেলামেশা যত বাড়বে, আপনার সাথে আলোচনা যত বাড়বে, এই যে আমাদের বাজেট বরাদ্দ তত বাড়বে, কারণ আপনি তখন বুঝতে পারবেন যে এইখানে বাজেটটা দেওয়া দরকার। আজকে দেখেন আমাদের যেটা আমি একটু আগে বললাম যে পরিবহনের জন্য আমরা বাজেট চাচ্ছি, কতদিন যাবত আজ পর্যন্ত পরিবহনে কোনো বাজেট বরাদ্দ হয় নাই। শিক্ষা ব্যবস্থাটা এখনও শিক্ষা মন্ত্রণালয়ে যায় নাই, এখনও মনে করেন ভাতার বিষয়টি লক্ষ্য করা হয় না, এখনও ডিসিশন মেকিংয়ে কোনো প্রতিবন্ধী মানুষকে সম্পৃক্ত করা হয় নাই। কী করে আপনি বাজেট বরাদ্দ দেবেন? কারণ বাজেট বরাদ্দ দিলেই তো হবে না, এই বাজেটটা তো ব্যয় করতে হবে, এই বাজেটটা তো কাজে লাগাতে হবে। সেই জন্য আমি আবারও বলছি যে আমাদের আইন বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিন, এই জন্য বাজেট দিন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিন, এখানে বাজেট দিন, তাহলেই আমাদের সমস্ত কর্মকাণ্ড সামনে এগিয়ে যাবে, প্রতিবন্ধী মানুষেরা সামনে এগিয়ে যাবে, তাদের যে দাবি, তাদের যে যে চাওয়া, সে চাওয়া এবং দাবি তাদের পূরণ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সাইদুল হক। আমি অয়ন দেবনাথ অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছেও একেবারে স্পেসিফিক জানতে চাবো যে যদি আমি
কোনো বাজেট বরাদ্দ দেওয়ার কথা বলি যেটা আমাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবে, কোন জায়গাটার কথা আপনি বলবেন? একটা বড় ফোকাস থাকা প্রয়োজন। বাজেটের নিরিখে হবে না বাজেটের নিরিখের বাইরে হবে আমি জানি না। সেখানে হলো ওভারঅল ডিসেবিলিটি সেক্টর যে ম্যানেজমেন্ট, যে অধিকারের কথা বলি, সেই অধিকারটা আসলে আপনি কিভাবে এনশিওর করবেন? সেটা কি বাজেটারি একটা এক্সপ্রেশনের মাধ্যমে হবে, নাকি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে হবে? কারণ আমাদের দেশ যেহেতু একটা রিফর্ম প্রক্রিয়া যাচ্ছে, আমার মনে হয় বাজেট কুড বি এ বিগ ইনসেন্টিভ ফর দ্যাট, যে আসলে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আমরা জাস্টিস করতে পারি নাই, আমাদের সরকারের উচিত সেটাকে অবশ্যই জাস্টিস এনশিওর করা, সেটার জন্য আমাদের রিফর্ম করতে হবে। আর সরাসরি বাজেটের ইমপ্লিকেশনসের জায়গা থেকে যদি আমরা বলি, এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে বাজেট আমাদের, সেটা আমাদের মূল বাজেটের খুবই কম, অনলি 0.48%, এবং সোশ্যাল প্রোটেকশনের যে বাজেট আছে সেইটাও অনলি 2.8% অফ দ্য এন্টায়ার সোশ্যাল প্রোটেকশন বাজেট অফ দ্য কান্ট্রি। আমার মনে হয় সেই জায়গাটা আসলেই বাজেট বাড়ানো প্রয়োজন। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের যে ভাতাটা দেওয়া হয়, এটা রেসপেক্টেবল করতে হবে। 850 টাকা দিয়ে এখনকার দিনে কিচ্ছু হয় না। এইটাতে সরকারের উচিত আসলে মিনিমাম 4 থেকে 5,000 টাকা করা, যাতে করে যাদের আসলে যেটা প্রয়োজন, আপনি দরকার হলে যাদের প্রয়োজন নাই, সাইদুল ভাই লোকের কিন্তু ভাতার প্রয়োজন নাই, আপনি তাদেরকে দরকার হলে তাদের সাথে আলোচনা করে বলেন, না আমি তাদেরকে দিব না, যে যাদের ওয়েল অফ তাদেরকে, কিন্তু যাদের বেশি প্রয়োজন আপনি তাদের জন্য এটাকে নিশ্চিত করেন। সুতরাং এটাকে এক ধরনের অ্যাপ্লিকেশন করে তালিকাভুক্ত হয়ে সেই ধরনের ক্রাইটেরিয়া করা যায়। নেপালে আছে সিভিয়ারিটি ভিত্তিতে, যেমন আপনার যার অনেক বেশি প্রতিবন্ধিতা তার ভাতার পরিমাণটা বেশি, যার প্রতিবন্ধিতার সিভিয়ারিটি কম তাকে কম দেওয়া হয়, সেই ধরনের জাস্টিফিকেশন কিন্তু আমাদের সরকার করতে পারে। আর সামগ্রিকভাবে যেটা মন্ত্রণালয় ভিত্তিকগুলো, বিশেষ করে 4 থেকে 5টা মন্ত্রণালয় যাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার দেওয়ার ক্ষেত্রে, স্বাস্থ্য, কর্মসংস্থান, তারপর তথ্য যোগাযোগ, এবং ডেফিনেটলি যে অর্থ মন্ত্রণালয়, হ্যাঁ শিক্ষা, প্রাইমারি শিক্ষা, 2টা মন্ত্রণালয়, এবং কর্মসংস্থান নিয়ে যারা কাজ করেন, এবং ব্যাংকিং। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু ব্যাংকিং সিস্টেমের বাইরে, এইটা ব্যাংকিং সিস্টেমগুলো আমরা অ্যাক্সেসিবল করতে পারি নাই। তো ওই জায়গাটা রিফর্মের জন্য ব্যাংকগুলো আসলে কতটুকু কী কাজ করছে, বা যে প্রতিষ্ঠানগুলো চাকরি সার্কুলার দিচ্ছে তারা কি আসলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ভাবছে, বা পরীক্ষা কেন্দ্রগুলো একটা হুইল চেয়ার ব্যক্তির জন্য তারা কিন্তু মানে অংশগ্রহণ করার জন্য সুযোগগুলো তৈরি করছে কিনা। আসলে অনেক চ্যালেঞ্জ, প্রতিবন্ধী ব্যক্তিদের না হলে এটা বোঝা যায় না, যেহেতু আমরা কাজ করছি প্রতিনিয়ত তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, তাদের লিভড এক্সপিরিয়েন্স অনেক বেশি ডিফিকাল্ট। আমাদের উচিত সেই বিষয়গুলোকে ভেবে যত্নশীল হয়ে আরও তাদের সমস্যাগুলোকে কিভাবে মোকাবেলা করা উচিত সেইভাবে নিয়ে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, জানতে হবে। না হলে কিন্তু যতটুকু অগ্রগতি আমরা এক্সপেক্ট করছি সেই ধরনের অগ্রগতি হয় নাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে দর্শক, আমাদের দেশের প্রতিবন্ধী মানুষের সংখ্যা অনেক, কোনো কোনো ক্ষেত্রে কেউ বলেন 5% থেকে এটা 10% পর্যন্ত। আমরা এই বড় অংশকে বাদ রেখে আমাদের উন্নয়ন প্রক্রিয়াকে আসলে সামনে নিতে পারবো না, এবং সেই জন্য আমাদের যেই অধিকার আইন রয়েছে তাতে খুব সুস্পষ্টভাবেই বাংলাদেশের প্রতিটা মানুষকে সম অধিকারের জায়গায় নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করবার কথা বলা হয়েছে, এবং প্রতিবন্ধী মানুষকে তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং রাষ্ট্রীয় পরিষেবাগুলো একই রকমভাবে পাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়ার কথা বলেছে। আমরা আলোচনায় যেটা বুঝতে পারি সেটা হলো যে একটি বাজেটে হয়তো হঠাৎ করে সব ধরনের সমস্যার সমাধান হবে না, কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে সুস্পষ্টভাবে বাজেটে বরাদ্দের মাধ্যমে তাদের যে অধিকারের প্রতি আমাদের যে কমিটমেন্টটা, এটা স্পষ্টভাবে আমাদের আসলে বাস্তবায়ন করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাজেট বাস্তবায়নের জন্য বর্তমান যে প্রশাসনিক কাঠামো আছে সেই প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ যেই মন্ত্রণালয়গুলো এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছে তাদের আরও বেশি সংবেদনশীলতার মাধ্যমে এই দায়িত্ব পালন করতে হবে। দর্শক, আজকে আলোচনা শেষ করছি। আমরা আগামী সপ্তাহে আবার হয়তো ফিরবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।